নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কলকাতা নাইট রাইডার্স প্লেয়ার্সদের কিছু আপডেটস নিয়ে। ডিওয়াই পাটিলের টুর্নামেন্ট চলছে এবং সেখানে কিন্তু আবারও বেশ কিছু কেকেআর প্লেয়ার ভালো করেছে, কিছু কেকেআর প্লেয়ার খুব খারাপ করেছে, সেই নিয়ে কথা বলবো। এবং তারই সঙ্গে টি-20 বিশ্বকাপে আমরা দেখলাম কিন্তু রাচিন রবীন্দ্রর দুরন্ত পারফরমেন্স, যেখানে প্রায় একার রাচিন রবীন্দ্র শ্রীলঙ্কার এগেনস্টে নিউজিল্যান্ডকে এনে দিল একটা বিশাল বড় জয়। এবং যেই জয়ের ফলে শ্রীলঙ্কার টি-20 বিশ্বকাপ 2026 শেষ হয়ে গেল। পাকিস্তান প্রায় 80% তো বাইরে হয়ে গিয়েছিল। নিউজিল্যান্ডের এই জয়ের ফলে 95% বাইরে চলে গিয়েছে। নিউজিল্যান্ড 95% সেমিফাইনালে কোয়ালিফাই করে গিয়েছে। একটু এদিক ওদিকের হিসেব আছে, মনে হয় না সেগুলো খুব একটা কাজে আসবে। এবং সেই জয় কিন্তু একটা বড় ভূমিকা রাখলো রাচিন রবীন্দ্র। কলকাতা নাইট রাইডার্সের দলে আমরা তিনটে নিউজিল্যান্ডের প্লেয়ারকে দেখতে পাচ্ছি। ফিন অ্যালেন, যাকে নিয়ে সব থেকে বেশি কথাবার্তা, সব থেকে বেশি এক্সাইটেড আমরা, তারই সঙ্গে টিম সাইফার্ট এবং রাচিন রবীন্দ্র। এবং অলরেডি কিন্তু এই তোমার টি-20 বিশ্বকাপে নিউজিল্যান্ড 5টা ম্যাচ খেলেছে, যার মধ্যে কিন্তু 3টে ম্যাচে কেকেআরের টিম সাইফার্ট আর রাচিন রবীন্দ্র ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। টিম সাইফার্ট আগের দুটো ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল এবং কালকের ম্যাচে রাচিন রবীন্দ্র দেখালো কেন রাচিন রবীন্দ্রকেও জেনারেশনাল ট্যালেন্ট বলা হয়, কেন নিউজিল্যান্ডের হয়ে টি-20তে অনেক দিন ধরে সে পারফর্ম না করার পরও নিউজিল্যান্ড টিম তাকে ব্যাক করে এবং একদম সঠিক সময় এসে গুরুত্বপূর্ণ ম্যাচে সেই কাজটা রাচিন রবীন্দ্র করে দেখালো, টিমকে ম্যাচ জিতিয়ে দিল। প্রথমে ব্যাটিংয়ের কথা বললে সাইফার্ট এবং ফিন অ্যালেন ওপেন করে। সাইফার্টকে খুব একটা কমফোর্টেবল লাগেনি, 9 বলে 8 করে। ফিন অ্যালেন কিন্তু খারাপ খেলেনি, ভালোই খেলছিল, 13 বলে 23 করে, 3টে 4 মারে, একটা 6 মারে। এবং সেই জায়গাতে ফিন অ্যালেনের ব্যাটিংটা দেখতে ভালোই লাগছিল। তবে যেই বলটায় আউট হলো, খুব একটা হয়তো আউট হবার মতো বল হয়তো ছিল না। মাহিস দিকসানার যেই বলটায় ক্যাচ আউট হয়ে গেল, সেখানে কিন্তু ফিন অ্যালেন ভালো শুরু করলেও বড় স্কোরে কনভার্ট করতে পারেনি। তবে সেই জায়গাতে দাঁড়িয়ে গ্লেন ফিলিপসের সঙ্গে একটা ভালো পার্টনারশিপ করে রাচিন রবীন্দ্র, 22 বলে 32 করে। প্রথমে ব্যাট হাতে কিন্তু নিউজিল্যান্ডকে একটা ভালো প্ল্যাটফর্ম দেওয়ার চেষ্টা করেছিল রাচিন রবীন্দ্র, যেখানে রাচিন রবীন্দ্রর ইনিংসেও কিন্তু ছিল 3টে 4 এবং একটা 6। দারুণ ব্যাটিং কিন্তু রাচিন রবীন্দ্র করে। আর রাচিন রবীন্দ্র আউট হয়ে যাবার পরে কিন্তু নিউজিল্যান্ডের কোল্যাপসটা হয়। রাচিন আউট হয়ে যখন 84 রানে 3 উইকেট ছিল এবং 84 রানেই কিন্তু নিউজিল্যান্ডের 6 উইকেট পড়ে যায়। মার্ক চ্যাপম্যান, ডাইরেল মিচেলও আউট হয়ে যায়। তবে সেখান থেকে কিন্তু মিচেল স্যান্টনার আর কোল ম্যাকঙ্কি তারা কিন্তু ম্যাচটা ধরে এবং অনেকটা টাইম নিয়ে খেলে আর লাস্টে কিন্তু দারুণভাবে ফিনিশ দেয়। স্যান্টনার করে 47, ম্যাকঙ্কি করে 31 এবং সেই জায়গাতে কিন্তু 168 রানটা ভীষণই একটা কম্পিটিটিভ টোটাল ছিল, ডিফেন্ড করা যেত। আর সেখানে নিউজিল্যান্ড কিন্তু বল হাতে দুরন্ত শুরু করে। প্রথমেই প্রথম নিশাঙ্কাকে একটা অনবদ্য ডেলিভারিতে আউট করে দেয় ম্যাট হেনরি একদম প্রথম বলে। সেকেন্ড ওভারে এসে চারিত আসালাঙ্কার উইকেটটাও নিয়ে যায় এবং তারপর আমরা দেখি রাচিন রবীন্দ্রর বোলিং, যেই জায়গাতে কিন্তু প্রথম ওভারে বল করতে এসে প্রথম দুটো লিগাল ডেলিভারিতে 2টো উইকেট কিন্তু নিয়ে নেয় রাচিন রবীন্দ্র, দুটোই স্টাম্প আউট। প্রথমে কুশল মেন্ডিস চার্জ করে, ভালোভাবে বলটা বাইরের দিকে রাখে, টিম সাইফার্ট স্টাম্প করে, দেন একটা ওয়াইড হয়ে 1 রান হলে উল্টো দিকে তোমার পবন রত্নায়কে স্ট্রাইকে আসে এবং তাকেও কিন্তু সেমভাবেই কিছুটা স্টাম্প আউট করে দেয় রাচিন রবীন্দ্র। আবারও টিম সাইফার্ট স্টাম্প করে। তো দুটো ক্ষেত্রেই কেকেআর কানেকশন ছিল, উইকেট নিয়েছিল রাচিন রবীন্দ্র, স্টাম্প করেছিল তোমার টিম সাইফার্ট। থার্ড উইকেটটার ক্ষেত্রেও কেকেআর কানেকশন ছিল, যেখানে কিন্তু দাসুন সানাকার উইকেটটা নেয়। দাসুন সানাকা মারতে যায়, একদমই কানেক্ট করতে পারে না এবং ফিন অ্যালেন ক্যাচ নিয়ে নেয়। এবং তারপর থার্ড ওভার এসে কিন্তু দুসান হেমান্তার উইকেটটাও নিয়ে যায় রাচিন রবীন্দ্র। পুরোপুরি শ্রীলঙ্কার ব্যাটিংয়ের কোমরটা ভেঙে দেয় রাচিন রবীন্দ্র, আর শ্রীলঙ্কার পক্ষে উঠে দাঁড়ানো সম্ভব ছিল না। এবং সেই কারণেই শ্রীলঙ্কা কিন্তু লাস্ট অব্দি গিয়ে মাত্র 107 রানই করতে পারে, যার ফলে কিন্তু নিউজিল্যান্ড পেয়ে যায় 61 রানের এক বিশাল বড় জয়। আর এই 61 রানের একটা বিশাল বড় জয় নিয়ে কিন্তু নিউজিল্যান্ড 3 পয়েন্টের পাশাপাশি নিজেদের নেট রান রেটটাকে অনেকটা ইমপ্রুভ করে ফেলল। ফলে যেটা হলো, এই গ্রুপের আমরা পয়েন্টস টেবিল দেখলে ইংল্যান্ড 4 পয়েন্ট নিয়ে কোয়ালিফাই করেই গিয়েছে, নিউজিল্যান্ডের 3 পয়েন্ট প্লাস 3.050 নেট রান রেট, যেটা বিশাল বড় একটা নেট রান রেট। আর উল্টো দিকে পাকিস্তানের -0.461 নেট রান রেট। ফলে বিশাল একটা ডিফারেন্স হয়ে গিয়েছে নেট রান রেটের এবং সেই জায়গাতে পাকিস্তান ম্যাক্সিমাম 3 পয়েন্টেই পৌঁছতে পারবে। তো তাদের প্রথমে এটা আশা করতে হবে যেন নিউজিল্যান্ড হারে, বড় ব্যবধানে হারে, আবার উল্টো দিকে পাকিস্তান যেন শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারিয়ে দেয়। আর শ্রীলঙ্কার লো স্কোরিং গ্রাউন্ডে কিন্তু বড় ব্যবধানে জেতাটা খুব একটা সহজ কাজ নয়। ফলে সেখানে অলমোস্ট আমরা বলতেই পারি যে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড কিন্তু এই গ্রুপ থেকে কোয়ালিফাই করতে চলেছে। বাকি যদি আমরা কিছু কলকাতা নাইট রাইডার্স প্লেয়ার্সদের আদার্স পারফরমেন্স, মেনলি ডিওয়াই পাটিল টুর্নামেন্টের পারফরমেন্স নিয়ে কথা বলি, সেখানে কালকেও বেশ কিছু ম্যাচে কেকেআর প্লেয়াররা নেমেছিল, যেখানে টাটা স্পোর্টস ক্লাবের কিন্তু ম্যাচ ছিল মুম্বাই কাস্টমসের সঙ্গে, যেখানে মুম্বাই কাস্টমসের হয়ে কিন্তু
তোমার দলে ছিল বৈভব আরোরা এবং তারই সঙ্গে দাক্স কামরা, দুজনেই কিন্তু দলে ছিল। বৈভব আরোরার বোলিংয়ের কথা বললে বৈভব আরোরা 4 ওভার বল করে 34 রান দেয়, একটা উইকেট নেয়। দাক্স কামরা কিন্তু 4 ওভারে 32 রান দিয়ে 3টে উইকেট নেয়। দাক্স কামরা কিন্তু সব থেকে বেশি উইকেট নিয়েছে, দারুণ বোলিং করেছে এবং দাক্স কামরা কিন্তু প্রথমে অপোনেন্টের দুজন ওপেনার যারা কিন্তু খুব ভালো স্টার্ট দিয়েছিল তাদেরকে প্রথম ওভারে বল করতে এসেই আউট করে দেয় এবং পরের দিকে কিন্তু রমনদীপ সিং, যে কিন্তু আরও একজন কলকাতা নাইট রাইডার্সের প্লেয়ার, তাকেও কিন্তু আউট করে। রমনদীপ সিং করে 4 বলে 8 রান, আউট হবার আগে একটা বড় 6ও মেরেছিল, তবে দাক্স কামরা কিন্তু এসেই রমনদীপ সিংকেও আউট করে দেয়। ফলে দাক্স কামরা কিন্তু ভালো বোলিং করছে, তাকে নিয়ে প্রচুর হাইপ ক্রিয়েট হয়ে আছে এবং সেখানে কিন্তু প্রথম ম্যাচেও তার পারফরমেন্স ছিল 28 রান দিয়ে 2 উইকেট, দ্বিতীয় ম্যাচে কিন্তু 32 রান দিয়ে 3টে উইকেট নিয়েছে। দুটো ম্যাচে কিন্তু অলরেডি 5টা উইকেট দাক্স কামরা নিয়ে নিয়েছে। তবে এই সেম ম্যাচেই উল্টো দিকে ছিল উমরান মালিক, যে আগের দিন প্রথম ওভারে খেয়ে গিয়েছিল 27 রান, দেখাচ্ছিল যে এই ম্যাচে কামব্যাক করে কিনা, বাট উমরানের দিন আরও খারাপ গিয়েছে, জঘন্য দিন গিয়েছে। প্রথম ওভারে উমরান মালিক খেয়ে যায় 23 রান এবং দ্বিতীয় ওভারে খায় 36 রান, 2 ওভারে 59 রান খেয়েছে। অবভিয়াসলি ডিওয়াই পাটিল টুর্নামেন্টে শ্রেয়াস আইয়ার সহ অনেক নামি নামি প্লেয়াররা খেলছে, বাট তারপরও ডিওয়াই পাটিল টুর্নামেন্টে যদি 2 ওভারে উমরান মালিক 59 খায়, আগের দিন 4 ওভারে 43 খেয়েছে, একটা ওভারে 27, 23, 36 করে রান খাচ্ছে, সেখানে সেই উমরান মালিককে আমরা কেকেআর জার্সিতে কি ভরসা করব? সেই প্রশ্নটাই থাকবে যে হর্ষিত রানা খেলতে না পারলে অনেকে বলছিল উমরান মালিক আছে, এটা হচ্ছে বর্তমানে উমরান মালিকের অবস্থা। কেন আমি উমরান মালিককে নিয়ে অত কথাবার্তা বলছি না, অনেকেই জিজ্ঞেস করো হর্ষিত রানা নেই তো কি হয়েছে, উমরান মালিক সামলে দেবে। এখন এরকম বোলিং করছে, কি আর বলবো। বাকি রিলায়েন্স বনাম বিপিসিএল ম্যাচের দিকে নজর ছিল, যেখানে কিন্তু অনুকূল রয় ফার্স্টে বিপিসিএল এর হয়ে বোলিং করতে এসে দারুণ বোলিং করে 4 ওভারে মাত্র 22 রান দিয়ে 3টে উইকেট কিন্তু অনুকূল রয় নিয়েছে। ড্যানিস মালেওর, পখরাজ মান এবং নমন ধীর 3টে ভালো প্লেয়ারকেই কিন্তু অনুকূল রয় আউট করেছে এই ম্যাচে। বাকি ব্যাটিংয়ের কথা বললে সেখানে কেকেআরের 3টে প্লেয়ার ছিল এবং ব্যাটিং সেভাবে চলেনি। ফার্স্টে সার্থক রঞ্জন ওপেন করতে এসে 15 বলে 20 করে, পরে তেজস্বী ধাইয়া করেছে 12 বলে 6, অনুকূল রয় করেছে 4 বলে 6। আর তেজস্বী 12 বলে 6 করেছে বলে যদি কেউ নাক ছিটকাও তাকে বলবো শ্রেয়াস আয়ার করেছে 13 বলে 5। তো শ্রেয়াস আয়ার টি20 বিশ্বকাপের দলে নেই বলে আমরা বলছিলাম শ্রেয়াসকে আনতে পারলে ভালো হয়, বাট শ্রেয়াস কিন্তু এখন অব্দি ডিওয়াই পাটিল টুর্নামেন্টে প্রথম ম্যাচে করেছে 1 বলে 0, দ্বিতীয় ম্যাচে 13 বলে 5। তবে তেজস্বী প্রথম ম্যাচে ভালো খেলেছিল, অনুকূলও ভালো খেলেছিল, অনুকূল তো দ্বিতীয় ম্যাচেও বল হাতে পারফর্ম করেছে। এটাই কিন্তু অনুকূল রয় দেয় যে একটা ম্যাচে ব্যাটে একটা ম্যাচে বলের সঙ্গে দুরন্ত ফিল্ডার, তো আমি তো ওই জন্যই তাকে প্রত্যেক ম্যাচেই প্লেইং 11-এ চাই। তবে সার্থক রঞ্জন 15 বলে 20 করেছে, সেটাও কিন্তু কেকেআরের প্লেয়ারই করেছে, আশা করি খেয়াল করেছ। তো ওভারঅল কেকেআর স্পিনাররা পারফর্ম করছে, দাক্স কামরা, অনুকূল রয়, রাচিন রবীন্দ্র বল হাতে পারফর্ম করেছে, তার সঙ্গে ভরুণ নারায়ণ তো আছেই, তো সেটা একটা ভালো ব্যাপার। বাট কেকেআর ফাস্ট বোলিং নিয়ে চিন্তাটা থাকছেই। বাকি তোমরা তোমাদের মতামত জানিও, রাচিনের খেলা কেমন লেগেছে, দাক্স কামরাকে নিয়ে কি বলবে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।